ঠিক পথে চলতে পারে। তো যে মানুষটির সম্পর্কে আজকে আমি বলবো তিনি হচ্ছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তার জীবনের দুটো পর্যায়, একটা মানুষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ছাত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আর একটা রাজনীতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তোমরা ছোট ছোট ছাত্রছাত্রী, প্রথম অংশটাই তোমাদের ভালো লাগবে, দ্বিতীয় অংশটা আমি খুব ছোট করেই বলবো। না বললেও চলতো, কিন্তু বলতে হয়, কারণ তা না হলে তার প্রতি অন্যায় হয়। প্রথম অংশে বলি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একজন রাজনীতিবিদ ছিলেন, একজন শিক্ষানুরাগী ছিলেন এবং অসম্ভব মেধাবী ছাত্র ছিলেন। তোমরা অবাক হবে শুনলে, তোমরা জানো হয়তো যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পিতা আশুতোষ মুখোপাধ্যায়, তাকে বলা হতো বাংলার বাঘ। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এবং তার পুত্র আশুতোষ মুখোপাধ্যায় তিনিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন, সেটা অনেক পরে। এবং তিনি দুবার উপাচার্য মনোনীত হয়েছিলেন। তুমি বুঝতেই পারছো যে কিরকম মেধাবী ছিলেন। পিতা এবং পুত্র দুজনেই কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। এবার প্রশ্ন, তিনি ছাত্র কেমন ছিলেন? তিনি কলকাতার মিত্র ইনস্টিটিউশন থেকে তিনি পড়াশোনা করেছেন, ভবানীপুরে সেটা, এবং খুব ভালো ছাত্র ছিলেন তিনি। এবং তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে 1921-এ তিনি ফার্স্ট হন ইংরেজিতে। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর স্তরে, সেখানে তিনি বাংলাতে ফার্স্ট হন। তাহলে বুঝতেই পারছো সবগুলোতে প্রথম শ্রেণীতে প্রথম। তাহলে কীরকম ছাত্র ছিলেন তিনি। তারপরে তিনি আইন পরীক্ষাও পাশ করেন এবং আইন পরীক্ষায় সেটা 1924 সাল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে আইনের ক্ষেত্রে তিনি ইংল্যান্ডের লিঙ্কন ইন থেকে তিনি হচ্ছে এই আইনের যে উৎপত্তি, যে জ্ঞান, সেটা তিনি অর্জন করেছিলেন। এক্ষেত্রে একটা কথা তোমাদের একটু বলে রাখি, যে এই লিঙ্কন ইন্স থেকে স্যার সিরিল র্যাডক্লিফ মহাশয়, তিনিও কিন্তু লিঙ্কন ইন্স থেকে তিনি পাশ করেছিলেন। তিনি সেখান থেকে গভীর আইনের উপর উৎপত্তি অর্জন করেছিলেন। এইবার কেন আমি র্যাডক্লিফের কথাটা বললাম, যে র্যাডক্লিফের সঙ্গে আমাদের যে দিনাজপুর অঞ্চল, এর একটা সম্পর্ক আছে। লর্ড মাউন্টব্যাটেন যখন এই ভারত ভাগ হয়ে গেল, তখন এই বাংলা পাঞ্জাব এই সীমান্ত ভাগের দায়িত্ব এই সিরিল র্যাডক্লিফকে দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? যে তিনি ওই রকম একটা প্রতিষ্ঠান থেকে আইনের পাঠ নিয়েছিলেন। সুতরাং লিঙ্কন ইন্স থেকে পাশ করার অর্থ কেমন জানো? অলিম্পিকে যদি কেউ সোনার মেডেল নিয়ে আসে, তাকে আমরা কি চোখে দেখি? লিঙ্কন ইন্স থেকে যে পাশ করে বেরিয়ে আসে, তাকেও আমরা সেই চোখে দেখি। সেই জন্যই আমি তোমাদের বললাম যে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সঙ্গে এই স্যার সিরিল র্যাডক্লিফের একটা সংযোগ আছে, সেই কথাটা তোমাকে তুলে ধরলাম। এবার আমি আসছি পরের অংশে, যে তিনি এরপরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডিলিট পান এবং LLD পরবর্তীকালে ডক্টর অফ লস, এটা তিনি পান তার পরবর্তীকালে বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে। সুতরাং বুঝতেই পারছো যে বিশ্ববিদ্যালয়গুলো তাকে এইভাবে সম্মান প্রদর্শন করছে, অর্থাৎ তাহলে তার মেধা, তার মনন, তার চিন্তন কোন পর্যায়ে ছিল। তো এর প্রসঙ্গে একটা কথা আসতে হবে, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যে আমাদের দিনাজপুরের সঙ্গে, এটা হয়তো তোমাদের অনেকে জানো না, কেউ জানলেও খুব অল্প জানে, এইটা গুগলে চট করে পাওয়া যাবে না, যে আমাদের দিনাজপুরের সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটা সংযোগ ছিল। এই সংযোগের মাধ্যমটা কি? এই সংযোগের মাধ্যম হচ্ছে, আশুতোষ মুখোপাধ্যায় তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, তখন তিনি বানগড় খননের প্রয়োজনীয়তা উপলব্ধ। বানগড় কোথায়? আমাদের গঙ্গারামপুরে রাজীবপুর মৌজা আছে, সেখানে দেখবে একটি প্রত্নস্থল আছে, সেখানে বানগড় বলে একটি জায়গা আছে, সেখানে কিছু স্থাপত্য রয়েছে, ধ্বংসপ্রায় স্থাপত্য। সেই বানগড় খননের প্রয়োজনীয়তা আশুতোষ মুখোপাধ্যায় উপলব্ধি করেছিলেন। পিতার পর এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তিনি বাবার অসম্পূর্ণ কাজকে পূর্ণতা দিতে চেয়েছিলেন। এই জন্য তিনি সেই সময় ভারত সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের যে জেনারেল ডিরেক্টর ছিলেন KN দীক্ষিত, তাকে তিনি একটি চিঠি দেন এবং তিনি ননীগোপাল বাবুর, একজন বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ, যিনি রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের পর সিন্ধু এবং আরব সভ্যতার উপর প্রচুর কাজ করেছিলেন, তো তার সাহায্য তিনি চান। তো তিনিও তাকে বলেন এবং তিনি তাকে উৎসাহিত করেন যে অবশ্যই বানগড় খনন করা উচিত। এরপরে বিভিন্ন নিয়ম আছে, কোনো কিছু খনন করতে গেলে তার বিভিন্ন প্রসিডিংস আছে, সেগুলো অতিক্রম করতে হয়। অ্যাপ্লিকেশন করতে হলো, তৎকালীন সময়, আসলে 1938 সালের দিকে বলছি, 37-38, 2000 টাকা সিকিউরিটি মানি জমা করতে হলো। তারপরে পাওয়া গেল সুপারিশপত্র যে বানগড় খনন হবে। এবং সে সময় সব যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে ছিলেন, যেমন যোগেশচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি ছিলেন হচ্ছে রেজিস্ট্রার সে সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ডক্টর কুঞ্জগোবিন্দ গোস্বামীর নেতৃত্বে বানগড়ের প্রথম পর্যায়ে খনন শুরু হয় 1938 সালে। ঠিক আছে, 1938 সালের কথা আমি আগে বললাম, যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ডিলিট পেয়েছে, LLD পেয়েছে। সুতরাং এই বানগড় খনন শুরু হলো এবং বানগড় খননের সময় সকলে কিন্তু উপস্থিত ছিলেন।
কিন্তু তার মধ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ও শারীরিকভাবে উপস্থিত ছিলেন কিনা সেটা জানা যায় না, কারণ কুঞ্জ গোবিন্দ গোস্বামী মহাশয়ের একটি বই রয়েছে প্রত্নতীর্থ পরিক্রমা, বানগড়ের উপর লেখা। তাতে তিনি লিখছেন সেই সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সকলেই সেখানে উপস্থিত ছিলেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় উপস্থিত থাকলেও থাকতে পারেন, কিন্তু তারই উদ্যোগে, তারই অনুমোদনে কিন্তু বানগড় খনন হয়। এই প্রসঙ্গে আরেকটি কথা তোমাদের বলে রাখা উচিত যে এই দায়িত্ব দিয়ে ননীগোপাল বাবু তিনি কিন্তু আরব সভ্যতায় আরব সভ্যতা খোঁজে তিনি সিন্ধু অঞ্চলে চলে যান, কিন্তু দুঃখের বিষয় সেখানে হুর জাতীয় এক ডাকাতের পাল্লায় পড়ে তাদের দ্বারা তিনি নিহত হন। তারা ভেবেছিল যে এরা কোনো ধন সম্পদ সংগ্রহ করতে এসেছেন, সেই ডাকাতরা, তাদের তো আর পড়াশোনা নেই, তারা তাকে খুন করে হত্যা করেন। আর বানগড়ে যে তাঁবু খাটানো হয়েছিল ওই তাঁবুর মধ্যে অনেক রক্তের দাগ লেগেছিল, সেই তাঁবুটাই কিন্তু বানগড়ে নিয়ে আসা হয়েছিল। তখন দেখা গেছে সেই তাঁবুর মধ্যে অনেক রক্তের দাগ পড়েছে। এটা দেখে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় খুব কষ্ট পেয়েছিলেন, তিনি গভীর দুঃখ প্রকাশ করেছিলেন যে আমাদের দেশের, আমাদের বাংলার এত বড় একজন প্রত্নতত্ত্ববিদ এভাবে বেঘরে তার প্রাণটা চলে গেল কিছু অবুঝ মানুষের জন্য। তো এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে আমাদের দিনাজপুরের একটা সম্পর্কের মেলবন্ধন এই হচ্ছে বানগড়।